প্রিয় বন্ধুরা, আমাদের আজকের নিবেদন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই এর পঞ্চম পর্ব। এই বইটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। যে অধ্যায় দিয়ে আজকে শুরু করব তা হচ্ছে ভারতে পলায়ন। 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান, আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ। সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরা কে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপাঠী বা আওয়ামী বাকশালীদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলাল এবং হত্যাকারীদের নেতা খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল। আর আমরা গুটি কয়েক ছাত্র নেতা কর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার এবং মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করেছিলাম। তবে 1975-এর 7ই নভেম্বর বিক্ষিপ্ত সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে দেশ ত্যাগ করলাম। ছাত্রনেতা রবিউল আল চৌধুরী, বর্তমানে সরকারি আমলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে আমরা 10 জন ছাত্র নেতাকর্মী কুমিল্লার লাকসাম কসবা দিয়ে পালিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে উঠলাম। 1971-এর মুক্তিযুদ্ধের সময় আগরতলা ছিল 2 নং সেক্টর। এই আগরতলা শহরের MBB কলেজের বিপি সঞ্জয় পালের বাড়িতে আমরা সবাই আশ্রয় নিলাম। সঞ্জয় পালের কাছে শুনলাম শেখ মুজিবের আমলে আওয়ামী লীগের 3য় 4র্থ সারির নেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শেখ হাসিনা আমলে SM ইউসুফ আগরতলা থেকে কলকাতা চলে গেছেন এবং যাওয়ার সময় বলে গেছেন তিনি কিছুদিনের মধ্যেই আবার আগরতলায় আসবেন। অন্যদিকে সাবেক ডাকসুর বিপি, বর্তমানে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাবেক মুজিব বাহিনী নেতা, আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, বর্তমানে গণফোরামের কেন্দ্রীয় নেতা মোস্তফা মহসিন, সাবেক ছাত্রনেতা, পরবর্তীকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি, বর্তমানে জাতীয় পার্টির প্রাক্তন MP শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক ছাত্রনেতা ইসমত কাদির ঘামা, শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালালের ছেলে, সাবেক ছাত্রনেতা রুমি, কবি নজরুল সরকারি কলেজের তুখুর ছাত্রনেতা, সৎ ও প্রতিবাদী ব্যক্তিত্ব, বিএনপি সরকার কর্তৃক মনোনীত ৭৯ নং ওয়ার্ড চেয়ারম্যান, বর্তমানে জাতীয়তাবাদী দল ৭৯ নং ওয়ার্ড সভাপতি জননেতা ফরিদ উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আবু সাইদ, রাজনৈতিক উপদেষ্টা ডক্টর SM খালেক সহ শতিনেক নেতাকর্মী পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় পালিয়ে যায়। বলা যায় না যে আমরা বুঝে শুনে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাই। যা ছিল তা হলো নাবালক সুলভ রাজনৈতিক অনভিজ্ঞতা। আমার ধারণা দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার সংখ্যা 1000-3-এর বেশি হবে না। তবে দেশ থেকে পালিয়ে ভারতের বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া 1000-3 নেতাকর্মীর উদ্দেশ্য ছিল একটাই, আর সেই উদ্দেশ্য হলো ভারত সরকারের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে 1971-এর মুক্তিযুদ্ধের মতো রাজনৈতিক ও সামরিক তৎপরতা চালানো। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকার আমাদের সাহায্য করা তো দূরে থাক, কোনো রকম পাত্তাই দেয়নি। 1. গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ ছাত্র সংসদের GS, পরবর্তীকালে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা খান মিরাজ, ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় তাত্ত্বিক নেতা, বর্তমানে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মুবারক হোসনে সেলিম। 3. টাঙ্গাইলের ছাত্রনেতা, বর্তমানে ব্যবসায়ী বাবর আলী। 4. টাঙ্গাইল জেলা ছাত্রনেতা, বর্তমানে অ্যাডভোকেট লিয়াকত হোসেন জাহাঙ্গীর। 5. যুবনেতা নজিবুর রহমান নিয়ার। 6. ছাত্রনেতা, বর্তমানে ব্যবসায়ী নওশের আলী নসু। 7. যুবকর্মী, বর্তমানে ভারতের নাগরিক জ্যোতির্ময় বিশ্বাস। 8. সাবেক ছাত্রনেতা, বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা গোপালগঞ্জের আব্দুর রউফ শিকদার। 9. সাবেক যুবনেতা, দীর্ঘদিন প্রবাসী থেকে বিদেশিকে বিয়ে করে ঘর সংসার করে 2 সন্তান জন্ম দিয়ে অবশেষে বিদেশি কালচারের সাথে নিজেকে মানিয়ে নিতে না পেরে বিদেশি বধূ এবং সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে দেশে ফিরে বর্তমান ব্যবসায়ী গ্রিন রোড কাঁঠাল বাগানের SA কাইয়ুম খসরু। এবং 10. আমি স্বয়ং, বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সস্ত্রীক অবাঞ্ছিত ঘোষিত।
আমরা এই 10 জন এবং আমাদের নেতৃত্ব দানকারী রবিউল আলম চৌধুরী ওরফে মুক্তাদির চৌধুরী সহ মোট 11 জন আগরতলা MBB কলেজের ভিপি সঞ্জয় পালের বাড়ির পাশে ময়লা নিষ্কাশনের ড্রেনের উপর পুরনো টিন দিয়ে একটি চালা বানিয়ে তার নিচে একটি বড় চৌকি ফেলে থাকতে শুরু করলাম। অবশ্য রবিউল আলম চৌধুরী সঞ্জয় পালের সঙ্গে ওদের ঘরে ঘুমাতো, আর বাকি 10 জন ড্রেনের উপর ভাঙ্গা টিনের চালার নিচে রাখা ওই এক চৌকিতেই ঘুমাতাম। একজনের পাশে একজন করে 9 জন পাশাপাশি ঘুমাতো, আর আমি ঘুমাতাম সকলের পায়ের কাছে, কারণ পাশাপাশি সকলের জায়গা ওই চৌকিতে হতো না। ঘুমতো না, কোনো রকমে শুয়ে থাকা। একে তো প্রচুর মশা, তার উপর আবার চতুর্দিকে খোলা। একে তো ড্রেনের উপর, তাও আবার মশারি নেই। এখানে দিনের বেলাতেই মশা ধরত। এই অবস্থায় ঘুমানোর তো প্রশ্নই ওঠে না। অবশ্য আমাদের ঘুমানোর জন্য 2-3টা কম্বল দিয়েছিল। সবাই কম্বল বিছিয়ে আর একটি কম্বল দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ডেকে শুয়ে থাকতো, আর আমি কম্বল না পেয়ে লুঙ্গি দিয়ে শরীর ডেকে শার্টের ভিতরে মাথা ঢুকিয়ে রাখতাম। আমি আর মুবারক হোসেন সেলিম অধিকাংশ রাত গল্প করে আর মশা মেরে কাটিয়ে দিতাম। মশা মেরে 2 বন্ধু মিলে আবার গুনতাম কত হাজার কত শত মশা মারলাম। এইভাবে রাত পার করে দিয়ে সকালে পায়ের কাছে শুয়ে পড়তাম। যতখানি বেলা সম্ভব ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতাম, কারণ আমাদের কপালে সকালের নাস্তা ছিল না, তাই রোজা রাখার মতো শুয়ে শুয়ে বেলা পার করে দিতে চাইতাম। ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারি রাধু গুপ্ত দুপুরের খাবারের জন্য ভারতীয় 1 টাকা 10 পয়সা এবং রাতে খাওয়ার জন্য 1 টাকা দিতেন। তা আবার রুটিন মাফিক নিয়মিত দিতেন না, সপ্তাহে 2-1 দিন বা তারও বেশি সময় বাদ যেত। আমাদেরকে টাকা দেওয়ার জন্য রাধুগুপ্তের আন্তরিকতার অভাব ছিল না। আসলে তিনি টাকা জোগাড় করতে পারতেন না, তাই তিনি সময় মতো আমাদের টাকা দিতে পারতেন না। আর যখন টাকা দিতে পারতেন না, তখন আমাদের না খেয়ে থাকা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। দুপুরে 1 টাকার ভাত, 10 পয়সার ভাজি, কাঁচামরিচ, পেঁয়াজ ও ডাল ফ্রি। রাতে 90 পয়সার ভাত, 10 পয়সার ভাজি। এই ছিল আমাদের জন্য বরাদ্দ। আমরা দুপুরে 1 টাকার ভাত খেয়ে হোটেলের ক্যাশ থেকে 10 পয়সা ফেরত নিয়ে ওই 10 পয়সা দিয়ে বিড়ি কিনে খেতাম। কাপড় চোপড়ে আমরা এমনই ফিটফাট যে দেখলে কেউ কল্পনাও করতে পারতো না আমাদের পেটে ভাত নেই, পকেটে পয়সা নেই। আমরা যে বাংলাদেশ থেকে এসেছি এটা ত্রিপুরা রাজ্যের কংগ্রেস সেক্রেটারির নির্দেশে গোপন করতে হয়েছে। শুধু তাই নয়, আমরা যে মুসলমান এটাও গোপন করতে হয়েছে। আমাদের পরিচয় গোপন করে থাকতে হয়েছে অনেক দিন। বলতে হতো আমরা কলকাতা থেকে বেড়াতে এসেছি এবং আমরা সকলেই হিন্দু। আমাদের প্রত্যেকেরই একটা করে হিন্দু নাম ছিল। SM ইউসুফের নাম ছিল সরোজদা, রবিউল আলম চৌধুরীর নাম ছিল রবিদা, আমার নাম ছিল অনন্ত দাশগুপ্ত ওরফে অনন্তদা। আমরা ভারতীয় হিন্দু নাগরিকের মিথ্যা পরিচয়ে ভারতের আগরতলায় থাকতে লাগলাম। আমাদের স্মার্ট ফিটপাট পোশাকের পকেট থেকে পাতার বিড়ি বের করে ধূমপানের জন্য আগুন ধরালে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত। তারা মনে করতে এটা আমাদের এক ধরনের শৌখিনতা বা ফ্যাশন। আসলে আমাদের যে বিড়ি খাওয়ারও পয়সা নেই এটা আগরতলার মানুষ বুঝতো না। পেটের ক্ষুধার কি জ্বালা তা আমরা হারে হারে বুঝেছি। আমি বলতাম আমরা কাজ করে খাই, প্রয়োজনে মজুরের কাজ করে পেটের আহার জোগাই, কিন্তু না, আমাদের কাজ করা মানা। আমাদের পিছনে ভারতের গোয়েন্দা লেগে থাকতো, যে কোনো মুহূর্তে আমাদের গ্রেপ্তার করতে পারে। তাই কংগ্রেস সেক্রেটারি রাধুগুপ্তের কথার বাইরে এক চুলো চলা যাবে না। ক্ষুধার জ্বালায় ছটফট করতে থাকতাম। ক্ষুধার জ্বালা সইতে না পেরে শঙ্কর বোর্ডিংয়ে গিয়ে হোটেলের মালিক দাদাবাবুকে মিনতির সাথে বলতাম, দাদাবাবু এই বেলাটা আমরা খাই, পরের বেলায় 2 বেলার পয়সা একসাথে দিয়ে দেব। শঙ্কর বোর্ডিংয়ের মালিক দাদাবাবুর এক জবাব, আগে পয়সা পরে খাবার, সোজা বের হয়ে যান। হোটেলের দরজার পাশে দাঁড়িয়ে বেহায়া বেলাজের মতো দেখতাম লোকে মাছের মাথা, মুরগির মাংস, খাসির মাংস আরও কত কী দিয়ে খাচ্ছে। দাদাবাবু দমেক দিয়ে বলতো, দাঁড়িয়ে রয়েছেন কেন, যান পথ ছাড়ুন। এক সময় ধীরে ধীরে হোটেলের দরজা থেকে সরে আসতাম। রাস্তার পাশের কল থেকে পেট ভরে পানি খেয়ে উদ্দেশ্যবিহীনভাবে হাঁটতে থাকতাম। এইভাবে চলতে থাকলো আমাদের দিন। আমরা মুক্তিযুদ্ধের কিংবদন্তি নায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে গড়ে ওঠা প্রতিরোধ বাহিনীতে যোগ দেওয়ার অপেক্ষায় স্বেচ্ছায় সকল দুঃখ কষ্ট বরণ করে নিলাম। একদিন 32 ঘন্টার বেশি সময় অভুক্ত থেকে ক্ষুধার জ্বালা সইতে না পেরে টাঙ্গাইলের বাবর আলী ওরফে দীপকের সাথে ফন্দি করলাম। আজ 2 জন হোটেলের মালিক দাদাবাবুকে কিছু না বলে অন্য কাস্টমারদের মতো খেতে থাকবো। তারপর যা হবার হবে। পেট থেকে তো আর খাবার বের করতে পারবে না।
ফন্দি মতো দুজনের সোজা শঙ্কর বোর্ডিংয়ে খাওয়ার টেবিলে বসে পড়লাম। হোটেলের প্রথম বয় যথারীতি আমাদের সামনে কাঁসার থালা দিয়ে গেল। দ্বিতীয় বয় গরম পানি দিয়ে আমাদের হাত ও থালা ধুয়ে দিল। তৃতীয় বয় বালতিতে করে ভাত আর বাটি নিয়ে আমাদের সামনে এসে যে আমাদের থালায় ভাত দিতে যাবে অমনি দাদাবাবুর হাঁক, এই পয়সা কই? আমি বললাম রবিদা নিয়ে আসছে। দাদাবাবু হাত দিয়ে ইশারা করলো। বয় ভাত না দিয়েই চলে গেল। সব কাস্টমার খাচ্ছে, আমরা দুই বন্ধু খালি থালা সামনে নিয়ে বসে আছি। সবাই খাচ্ছে, আমরা চেয়ে চেয়ে দেখছি। এইভাবে কতক্ষণ ছিলাম মনে নেই। আমরা তো জানি রবিদা আসবে না, তারপরেও বললাম, রবিদা এখনও আসছে না কেন? চল তো গিয়ে দেখি। এই বলে দুজন হোটেল থেকে বেরিয়ে এলাম। তখন দুপুরবেলা। আমরা যেখানে থাকি সেখানের এক বাড়িতে ডেকোরেশন হচ্ছে। জিজ্ঞেস করলাম, দাদা এখানে কি হবে? ভদ্রলোক উত্তর দিলেন, সন্ধ্যায় কীর্তন হবে। শুনে আমার তো মহা খুশি। কীর্তন হবে মানে কীর্তনের প্রাসাদ হিসাবে নিশ্চয়ই খিচুড়ি খাওয়াবে। বেজায় আনন্দ নিয়ে দুজন ঘুরে বেড়াচ্ছি, কখন সন্ধ্যা হবে, কখন কীর্তন হবে আর কখন আমরা খিচুড়ি খাব। সন্ধ্যার আগেই আমরা এসে হাজির হলাম। তখনও কেউ আসেনি। বাড়ির বাইরের লোকদের মধ্যে আমরাই সবার আগে এসেছি। বাড়ির গৃহকর্তা ইশারায় সামনে বিছানো হুগলায় বসতে বললেন। আমরা বসে পড়লাম। কীর্তন শেষে গৃহকর্ত্রী মা আমাদের বিশেষ যত্ন সহকারে খিচুড়ি খাওয়ালেন। আমরা খুব খেলাম, যত দিলেন ততই খেলাম। যে যত্ন করে খাওয়ালেন মনে মনে ভয় পেলাম, যদি টের পাই আমরা মুসলমান তাহলে আর দেহে প্রাণ থাকবে না। সবাইকে খিচুড়ির খবরটা দিলাম। তড়িগড়ি করে দৌড়ে গেলাম সবাই। পরদিন দুপুরে পুকুরে গেলাম স্নান করতে। স্নান মানে হচ্ছে গোসল। আমরা তো সবাই হিন্দু, তাই গোসলকে স্নান বলতে হচ্ছে। পুকুর পাড়ে বসে আছে সেই গৃহকর্তা। আমাদের দেখে জিজ্ঞেস করলেন, গতকাল প্রসাদ খেয়েছিলে? আমরা বললাম, জি খেয়েছি। ব্যাস, বৃদ্ধ গৃহকর্তার চেহারা পরিবর্তন হয়ে গেল। বার কয়েক আমাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালেন, তারপর দ্রুত চলে গেলেন। আমি ভয় পেলাম। মনে মনে খুঁজতে লাগলাম কী ত্রুটি হলো, কিন্তু কোনো ত্রুটিই খুঁজে পেলাম না। আমরা তাড়াতাড়ি চলে এলাম। ওই রাস্তায় আর গেলাম না, কাউকে কিছু বললামও না। আমাদের মধ্যে যে সত্যি একজন হিন্দু বন্ধু ছিল জ্যোতির্ময়, ওকে একদিন ঘটনাটা বললাম। ও বলল, বেঁচে গেছিস, ধরা পড়ে গিয়েছিলে প্রায়। আমি বললাম, কীভাবে? জ্যোতির্ময় বলল, ওই যে তোরা বললি জি খেয়েছি, তাহলে কি বলতে হবে? বলতে হবে আজ্ঞে খেয়েছি, জি বলা যাবে না, জি মুসলমানরা বলে।